সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে অলকা কৃষি টিভিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন একটা জিনিস আলোচনা করব যা আমাদের খাদ্যপ্রাপ্তি, অন্নপ্রাপ্তির সাথে জড়িত। আমরা প্রতি বছর এই বাংলায়, ভারত উপমহাদেশে নবান্ন উৎসব হয়। আমরা কেন নতুন অন্নে খাওয়ার জন্য আগ্রহী থাকি? কেন এটা আমাদের কাঙ্ক্ষিত থাকে? আপনারা জানেন, বহু বছর আগে থেকেই আমাদের এই বাংলায় যে ফসল হয় সেটা কিন্তু একটা মৌসুম ভিত্তিক ফসল হয়। একসময় একটাই প্রধান ফসল ছিল, সেটা হলো আমন ধান উৎপাদন। সেই আমন ধান উৎপাদনের যে বা মাড়াইয়ের সময়টা বাংলায় অগ্রহায়ণ মাস, ডিসেম্বরের নভেম্বরের মাসের শেষের দিকে, সেটাই কিন্তু আমাদের নবান্নের উৎসবের সময়। তখন নতুন ধান উঠে, সেই নতুন ধানের পিঠা হয়, পুলি হয় এবং নতুন চালের ভাত আমরা নতুন সবজি দিয়ে খাই। এই যে আমাদের অন্নপ্রাপ্তির শুরুটা, বৎসরের শুরুটা, সেটা অনেকভাবে পালন করেন। কেউ আমাদের বিধাতাকে ধন্যবাদ জানিয়ে উৎসব পালন করেন, আবার কেউ শুকরিয়া জানিয়ে সেই উৎসব পালন করেন। কেউ কেউ জুমা ঘরে সিন্নি দেন, বাজারে সিন্নি দিয়ে সেটা শুরু করেন। বাংলায় হাজার বছর ধরে এই নবান্ন উৎসব হয় এবং তার মূল যে বিষয়টা সেটাই হলো যে কর্মব্যস্ততায় ফসল কর্তন এবং সেটাকে ঢেকিতে মাড়াই করে এবং খাদ্য উপযোগী করা, সারা বছরের জন্য প্রস্তুত করা, সেটা তার গবাদি পশুর জন্য, তার পরিবারের সদস্যের জন্য এবং যারা পারিপার্শ্বিক চারদিকে আছেন তাদের জন্য তৈরি করেন। আরেকটা বিষয় দেখা যায় যে নবান্নটা যখন চলে আসে সেই মৌসুমেই কিন্তু আমাদের স্থলচর প্রাণীগুলো, বাংলায় যেগুলো থাকে, সবারই কিন্তু তার প্রজননকাল। তখন মুরগিটা ডিম দেওয়া শুরু করে এবং সবাই বলে যে নতুন ধান খেয়ে সে ডিম দিবে। হাঁসটা যেটা ম্যাচিউর হয়, প্রাপ্তবয়স্ক হয়, সেটাও ডিম দেওয়া শুরু করে। ঘরের গোয়ালের গরুটাও বাচ্চা দেয় সেই সময়। এবং বাংলায় অন্নে, তারপরে মাছে এবং দুধে ভাতের যে আমাদের সমৃদ্ধি, তখন এই সময়টাতে সৃষ্টি হয় নবান্ন উৎসব। অনেক কবিতা, গান আমাদের সৃষ্টি হয়েছে নবান্নকে নিয়ে। রবীন্দ্রনাথ লিখেছেন, সেইটা অগ্রহায়ণে লিখেছেন, পৌষে লিখেছেন এবং সেটা আমাদের আসলে একটা সমৃদ্ধির কাল। বছরের যে আমাদের ফসল ওঠে সেটা সমৃদ্ধির কাল। এই সময়টাকে আমরা বড় কাল বলে ধরি। আরেকটা সময় আছে, সেটা হলো রবি শস্যের শেষে অর্থকরী ফসল ওঠে, সেটাও আর একটা সমৃদ্ধির কাল। কিন্তু আমরা সবচেয়ে আনন্দ পাই এই সময়টাতে, কারণ এই সময়টাতেই নবান্ন বা নতুন অন্ন আমাদের আসে। এবং তার স্পেশালিটি হলো যে সেই চালের কিন্তু একটা ঘ্রাণ আসে, যা মানুষ যতই বলে পুরান চাল ভাতে বাড়ে, কিন্তু নবান্নের স্বাদ আসলে অনেক সুন্দর থাকে। তার সঙ্গে সংযুক্ত হয় শীতকালীন সবজি, আলু, অন্যান্য ফসল, যা দিয়ে বাংলা সমৃদ্ধ হয়। এই সময়ই মাড়াই হয় আখ, এই সময় তৈরি হয় গুড়, তা দিয়ে ক্ষীর পিঠা তৈরি হয় এবং কৃষক তার অন্নের প্রাপ্যতা এই সময়টা নিশ্চিত করে। বাংলায় আসলে নবান্নের যে দৃশ্য আমরা দেখি সেটা হলো কৃষক মাঠে ফসল কাটছেন এবং তারা গাইছেন, এবার ধান কাটিব কচাকচ। যখন তাদের ফসলে সমৃদ্ধি আসে, ভালো ফলন হয়, গুড হারভেস্ট হয়, তখন তারা এই গান গেয়ে গেয়ে ধান কাটেন এবং সেই
যে মাথায় ওই ধানের বোঝা এবং নিয়ে ও ধান কাটে কচাকচ, ও ধান মাথায় নিয়ে নাচি নাচি গান গেয়ে সে বাড়ি ফিরেন। এবং যখন বাড়ি ফিরেন তো তখন সেই কৃষাণীর মুখেও হাসি থাকে, সেই সহাস্য বদনে সেই ধানকে মাড়াই করেন এবং সেই ধানটাকে ঢেকিতে এর যে খোলস, সেই খোলসটা পরিবর্তন করেন এবং সেখান থেকে চাল বেরোয়। এবং সেই দিনই ওই নবান্নটা রান্না করা হয় এবং হাসি মুখে সব সদস্যরা খায়। নবান্নের অনেক ঘটনা আমাদের পাশ্চাত্যের কালচারেও আছে। সেখানে এপ্রিল মাসে তারা থ্যাঙ্কস গিভিং একটা অনুষ্ঠান করে, আমেরিকা ইউরোপে হয়, কারণ ওই সময় তাদের এই ফসল মানাই হয়। আরেকটা তাদের ইউরোপের আরেকটা কাল আছে, সেটা হলো সেপ্টেম্বর মাসে, যখন গম মারাই হয়। কিন্তু বেশিরভাগ সময়েই যে উইন্টারের পরে, শীতকালের পরে যে এপ্রিল মাস আসে, স্প্রিংয়ের সময় তাদের ফসল ভরা থাকে। এগুলো হচ্ছে ইউরোপ এবং পাশ্চাত্যের আমাদের নবান্ন উৎসবের রীতি। মিডল ইস্টেও নবান্ন হয়, তারাও কিন্তু এপ্রিলের দিকেই যে হারভেস্ট করেন। এই মিশরীয় সভ্যতার ওই পাশাপাশি যে অঞ্চলগুলো আছেন মিডল ইস্টের, সৌদি আরব, ইরান, ইরাক, তারপর আফ্রিকার যে অঞ্চলগুলো, তারাও কিন্তু ওই নীল নদের পানির প্রাপ্যতার ভিত্তিতে এই এপ্রিল মাসেই ফসল তোলেন। তারাও কিন্তু শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে এবং এইভাবে তারা কিন্তু নবান্ন উৎসব পালন করেন। তাই প্রতি বছর রেওয়াজ অনুযায়ী আমরা বাংলাদেশে, আমাদের যে ভারতীয় উপমহাদেশে আমরা নবান্নটা পালন করি অগ্রহায়ণ মাসে, এবং সেখানে আমার অন্যের প্রাপ্যতাটা চোখে পড়ার মতো কৃষাণী সাজেন। আবার আমাদের এই অঞ্চলে যারা আদিবাসী আছেন তারা আরও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করেন, নেচে গেয়ে, তারপর তাদের দেবতাকে তুষ্ট করার জন্য মন্ত্রস্তুতি গেয়ে পরবর্তীতে ভালো ফসলের আশা করে তাদের দেবতাদেরকে, তার বিধাতাকে ধন্যবাদ জানান। এইভাবে কিন্তু তাদের নবান্ন সৃষ্টি হয়। কেউ কেউ সেখানে সুগন্ধি চাল, কালো জিরা, তুলসীমালা, এইগুলো চাল রেঁধে সেগুলোকে আবার পাচন প্রক্রিয়ায় একটা বগনি নামে একটা খাবার তৈরি করেন, মিষ্টি জাতীয় খাবার তৈরি করেন, সেটা দিয়েও কিন্তু নবান্ন সৃষ্টি হয়। বাংলায় নবান্ন হাজার বছর ধরে, হয়তোবা প্রাগৈতিহাসিক যুগ ধরেই এইভাবেই আসতো। এটার পরিবর্তন হয়েছে, যদিও আমরা প্রযুক্তিতে উন্নতি হয়েছি, কিন্তু গ্রাম বাংলায় তার কিন্তু যে রেওয়াজটা সেটা কিন্তু সেরকমই রয়েছে। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য। নতুন নতুন পর্বে আপনাদের স্বাগতম জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।